Dear students, today we are going to discuss about chemical bonding and molecular structure. তোমাদের নিট কেমিস্ট্রির জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। ক্লাস 11-এ এটা তোমরা কভার করেছো, কিন্তু নিট পরীক্ষার আগে এটা আরেকবার রিভাইজ করে নেওয়া খুব দরকার। তো কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার যদি আমরা বলি, প্রথমে আমরা বলবো যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড। ইনার্ট গ্যাস ছাড়া যে কোনো অ্যাটম কখনো ফ্রি স্টেটে থাকে না, তো তারা সবসময় একটা কেমিক্যাল বন্ডের মাধ্যমে এক্সিস্ট করে। তার মানে কেমিক্যাল বন্ডটা কি? কেমিক্যাল বন্ড ডিফাইন্স দ্য অ্যাট্রাকটিভ ফোর্স হুইচ হোল্ডস ভেরিয়াস কনস্টিটুয়েন্টস, মানে বিভিন্ন কনস্টিটুয়েন্টসে অ্যাটমস বা আয়ন্সকে পারস্পরিক ইলেকট্রোস্ট্যাটিক বন্ধন অ্যাট্রাকশনের মাধ্যমে একজনকে আরেকজনের সাথে জুড়ে রাখে, সেইটা হচ্ছে কেমিক্যাল বন্ড। তো কেমিক্যাল বন্ডের সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে বলো কেমিক্যাল বন্ড ডিফাইন্স দ্য অ্যাট্রাকটিভ ফোর্স which holds various constituents such as atoms and ions together in different chemical species. ঠিক আছে, তাহলে এই কেমিক্যাল বন্ড পড়তে গেলে আমাদের প্রথমে প্রিরিকুইজিট যে নলেজটা থাকতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনসের, পিরিয়ডিক টেবিলের আর অ্যাটমিক স্ট্রাকচারের। অ্যাটমিক স্ট্রাকচার বলতে অ্যাটমের যে ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে অ্যাটম, সেই অ্যাটমসের যে কার্নেল কাকে বলে, বা অ্যাটমসের ইলেকট্রনিক কনফিগারেশনস কীরকম হয়, বা অ্যাটমসটা পিরিয়ডিক টেবিলের কোন জায়গায় আছে, সেইটার জ্ঞান একটু আধটু আমাদের প্রিরিকুইজিট কোর্সে থাকলে তাহলে আমরা এই জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। হোপ করছি যে তোমরা এই জিনিসগুলো আগে ক্লিয়ার করেছো, তো সেই বেসিক নলেজটাকে আমরা ধরে নিয়ে আমরা নেক্সট স্টেপে ফরওয়ার্ড করছি। তো কেমিক্যাল বন্ডিংকে বুঝতে গেলে যে কয়েকটা থিওরি বা অ্যাপ্রোচকে আমাদেরকে টেক ইনটু অ্যাকাউন্ট করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে কসেল-লুইস অ্যাপ্রোচ, তারপর হচ্ছে ভিএসিপিআর থিওরি বা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, তারপর আসবে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি, আর তারপর সর্বশেষে আসবে মলিকুলার অরবিটাল থিওরি বা এমও থিওরি। এমও থিওরিটা বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালসের ওপর বেস করে পড়ব। তো একটার পর একটা থিওরি বা অ্যাপ্রোচ কীভাবে আসবে সেটা আমরা একের পর এক ডিসকাস করব। তো প্রথমেই আমাদের যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কসেল-লুইস অ্যাপ্রোচ। কারণ কসেল-লুইস অ্যাপ্রোচের যে জায়গায় ড্রব্যাকস আছে সেই জায়গাটার পরে আমরা ভিএসিপিআর বা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিকে ইন্ট্রোডিউস করব। তারপর আসবে ভ্যালেন্স বন্ড থিওরি, তারপর মলিকুলার অরবিটাল থিওরি। তো হোয়াট ইজ ইলেকট্রোভ্যালেন্সি? ইন দ্য ডেসক্রিপশন অফ ইলেকট্রোভ্যালেন্সি, কসেল ফার্স্ট ডিউ আওয়ার অ্যাটেনশন, বা কসেল যে ধারণাটা দিয়েছিল বা যে তার থিওরিটা দিয়েছিল, সেই ডিসকাশনসটা হচ্ছে ইন দ্য পিরিয়ডিক টেবিল দ্য হাইলি ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন্স আর হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যালকালি মেটালস আর সেপারেটেড বাই দ্য নোবেল গ্যাসেস। তার মানে এটা কি? মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন্স এর যে ইলেকট্রনিক কনফিগারেশনসগুলো হয় সেটা হয় নোবেল গ্যাস, তার সাথে NH2 NP5 জেনারেলি। আর হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যালকালি মেটালস, তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হয় সেটা হয় ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, তার সাথে NS1। তার মানে এই যে হ্যালোজেনের যে ভ্যালেন্স ইলেকট্রন বা সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন, তার সংখ্যা হচ্ছে 7টা ইলেকট্রন। আর অ্যালকালি মেটালস তার সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তাহলে এরা ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেতে গেলে হ্যালোজেনকে একটা ইলেকট্রনের গ্রহণ করতে হবে, বা টু টেক 1 ইলেকট্রন, আর অ্যালকালি মেটালসকে একটা ইলেকট্রন লুজ করতে হবে, তাহলে ইট শুড লুজ 1 ইলেকট্রন। তাহলে অ্যালকালি মেটাল থেকে যদি এই ইলেকট্রনটা চলে যায়, তাহলে সে একটা ইনার্ট গ্যাসের বা নোবেল গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের পরিকাঠামো বা গঠন কাঠামো পাবে, ইলেকট্রন বিন্যাস পাবে। আবার হ্যালোজেনের মধ্যে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে, মানে এর এই যে পি অরবিটাল আছে, এই পি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, যদি একটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে তার সর্ববহিস্থ কক্ষের মানে NS2 NP6 মিলিয়ে এস অরবিটালে 2টো আর পি অরবিটালে 6টা, মানে টোটাল 8টা ইলেকট্রন, মানে অষ্টক পূর্তি তার হবে। তার মানে সে তখন একটা
নোবেল গ্যাসের বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বা পরিকাঠামো লাভ করবে। তাহলে দ্য ফরমেশন অফ এ নেগেটিভ আয়ন ফ্রম এ হ্যালোজেন অ্যাটম অ্যান্ড দ্য পজিটিভ আয়ন ফ্রম অ্যান অ্যালকালি মেটাল অ্যাটম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেইন অ্যান্ড লস অফ এ ইলেকট্রন বাই দ্য রেসপেক্টিভ অ্যাটম। তার মানে হ্যালোজেন অ্যাটম যে, সেই হ্যালোজেন অ্যাটম কি করছে, একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, সে একটা নেগেটিভ আয়ন বা অ্যানায়ন ফর্ম করছে, আর অ্যালকালি মেটাল সে একটা ইলেকট্রনকে ত্যাগ করে সে একটা পজিটিভ আয়ন বা ক্যাটায়ন ফর্ম করছে। তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি করে বা যে কম্পাউন্ডগুলো তৈরি করে তাদেরকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে দ্য নেগেটিভ অ্যান্ড দ্য পজিটিভ আয়ন দাস ফর্মড অ্যাটেন স্টেবল নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। দ্য নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, শুধুমাত্র হিলিয়াম ছাড়া, কারণ জানি আমরা হিলিয়ামের অনলি 1s2 এই দুটো ইলেকট্রন থাকে, হিলিয়ামের অষ্টক পূর্তি নেই। হিলিয়াম ছাড়া প্রত্যেকটি নোবেল গ্যাসের একটা স্টেবল আউটার সেল ইলেকট্রনিক কনফিগারেশন থাকে 8টা ইলেকট্রনের। মানে প্রত্যেকটি নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামোর মধ্যে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রনের একটি অষ্টক পূর্তি বা স্টেবল আউটার সেল কনফিগারেশন অফ 8 ইলেকট্রনস থাকে। তাহলে দ্য নেগেটিভ আয়ন অ্যান্ড দ্য পজিটিভ আয়ন দাস ফর্ম, এই যে নেগেটিভ আয়ন মানে এই যে অ্যালকালি মেটালস একখানা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে, সাপোজ ধরছি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বা সর্ববহিস্থ মানে সর্বমোট ইলেকট্রনের সংখ্যা 11, সেই ইলেকট্রনের সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হবে 1s2, 2s2, 2p6 আর 3s1। ঠিক আছে, তাহলে 1s2, 2s2, 2p6 এটা নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক পরিকাঠামোকে দেয়। আবার যদি আমরা ক্লোরিন দেখি, ক্লোরিনের সব টোটাল ইলেকট্রনের কাউন্ট হচ্ছে 17। তার মানে এ হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তার মানে এ নিয়নের গঠন কাঠামো বা পরিকাঠামোর সাথে ইলেকট্রন বিন্যাসের সাথে 3s2, 3p5 থাকে। তাহলে এ যদি এই 3s1 ইলেকট্রনটাকে ছেড়ে দেয় বা এই লস অফ ইলেকট্রনের জন্য সে Na প্লাস ফর্ম করবে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস ফর্ম করবে। তাহলে এই Na প্লাস আর Cl মাইনাস পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে যুক্ত হয়ে একটা স্টেবল ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করবে। তাহলে দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ আয়ন্স আর স্টেবিলাইজড বাই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে কসেলের কনসেপশন অনুযায়ী বা কসেলের যে পস্টুলেটস আছে সেই পস্টুলেটস অনুযায়ী কি, একটা পিরিয়ডিক টেবিলে একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন অ্যান্ড একটা হাইলি ইলেকট্রোপজিটিভ অ্যালকালি মেটাল একটা ইলেকট্রনের মাধ্যমে একটা ইলেকট্রন গ্রহণ বা একটা ইলেকট্রন ত্যাগ করে একটা নোবেল গ্যাসের পরিকাঠামো বা ইলেকট্রন বিন্যাস, একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে এই যে ফরমেশন, একটা নেগেটিভ আয়নের ফরমেশন হচ্ছে হ্যালোজেন অ্যাটমের, আর একটা অ্যালকালি মেটালের যে পজিটিভ আয়ন ফর্ম হচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে হ্যালোজেন, একটা ইলেকট্রন ত্যাগ করছে অ্যালকালি মেটাল আর একটা ইলেকট্রন গ্রহণ করছে হ্যালোজেন অ্যাটম। তাহলে এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম করছে, সেই ফর্মটা একটা স্টেবল ইলেকট্রনিক গ্যাস, একটা স্টেবল নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করবে তখনই যখন তারা একটা ক্যাটায়ন আর অ্যানায়ন একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে একে অন্যের সাথে যুক্ত হবে। তার মানে দি নেগেটিভ অ্যান্ড দ্য পজিটিভ আয়ন্স আর স্টেবিলাইজড বাই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে দ্য বন্ড, এই যে বন্ড ফর্মড by two atoms as a result of this electrostatic attraction between a positive and a negative ions are termed as electrovalent bond. তাহলে এই যে বন্ডটা তৈরি হলো একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মাধ্যমে, বা একটা অ্যালকালি মেটালের একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়ে যাওয়া, বা একটা হ্যালোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করে একটা অ্যানায়ন হয়ে যাওয়া, এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে যে বন্ডটা তৈরি হয় তাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর এই ধরনের বন্ড যে সমস্ত কম্পাউন্ডে দেখা যায় তাদেরকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড।
তাহলে এর যোজ্যতা বা ইলেকট্রোভ্যালেন্সি কত? দ্য ইলেকট্রোভ্যালেন্সি ইজ দ্য ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইউনিট চার্জেস অন দ্য আয়ন। সেই আয়নের ওপরে যতগুলো চার্জ আছে, ক্যাটায়নের ওপরে যত আছে বা অ্যানায়নের ওপরে যে চার্জ আছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রোভ্যালেন্সি। ওকে, তার মানে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড মানে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের উদাহরণ, ইলেকট্রোভ্যালেন্সি, এই যে ইলেকট্রোভ্যালেন্সি দেখায় কোন ধরনের কম্পাউন্ডগুলো? না NaCl, এরা কি কি ফর্ম করে? Na+ আর Cl-। ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম 2+ আর ফ্লোরাইড মাইনাস, দুটো ফ্লোরাইড মাইনাস। বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, Mg2+ আর 2Cl-। তাহলে এক্ষেত্রে দেখো সোডিয়াম ক্লোরাইড আমরা আলোচনা করেছি। ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়ামের সর্বমোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 20। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তাহলে এই যে আর্গনের বা আর্গন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন পরিকাঠামোর সাথে এর এক্সট্রা আছে 4s2। আর ফ্লুরিনের হচ্ছে 1s2, 2s2, 2p5। তার মানে এই যে ক্যালসিয়াম আয়ন এই যে 4s এর দুটো ইলেকট্রনকে ত্যাগ করে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন তৈরি করছে, আর এই দুটো ইলেকট্রন দুটো ফ্লোরিন অ্যাটম দুটো পি অরবিটালে নিয়ে দুটো ফ্লোরাইড অ্যানায়ন তৈরি করছে। তাহলে ক্যালসিয়াম 2+ একটা অ্যাটম দুটো ফ্লোরিনের দুটো মোনোভ্যালেন্ট ফ্লোরিন অ্যানায়নের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড একটা কম্পাউন্ড তৈরি করে। তাহলে ক্যালসিয়াম 2+ আর দুটো ফ্লোরাইড আয়ন বা দুটো 2F- ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড ক্যালসিয়াম ফ্লোরাইডের তৈরি করে। ঠিক সেই রকম ভাবেই ম্যাগনেসিয়াম ক্লোরাইড Mg2+ আর দুটো Cl- পরস্পর ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রনকে ত্যাগ করে বা দুটো ইলেকট্রন লস করে Mg2+ ক্যাটায়ন তৈরি করে, আর ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ক্লোরাইড অ্যানায়ন গঠন করে। এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর একটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে, যেখানে ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+ আর ক্লোরিনের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড কিভাবে তৈরি হয় বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করার পেছনে কসেলের কি পস্তুলেটস ছিল সেগুলো আমরা এখন অবধি ডিসকাস করলাম।